হচ্ছে লীলা মজুমদারের প্রতিবেশী বর্মী বাক্স। আমার পক্ষে যতটা সম্ভব করে পড়া আমি চেষ্টা করছি। পাঁচু মামার প্যাকাটির মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। সন্ধ্যেখানি হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলল। খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কিনা, আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিচ্ছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে চি চি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে বুঝলি, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে প্রদীপিসির পরিবাক্স খোঁজার ব্যাপারে হাত দেবো কেন বল? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স প্যাটরা ও মোটা সোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে প্রদীপিসির বর্মী বাক্স আমি আবিষ্কার করব। আমি, জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো, মুক্ত আছে হাঁসের ডিমের মতো, মুঠো মুঠো হিরে আছে আর গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তে সালবেন নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি তুমি ইঁদুর দেখলে ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কিনা উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আরে আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, এক বোতল লেমনেড খাওয়ালাম, খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙ্গারা, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মী বাক্সটা কোথায় আছে তুমি জানো? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম সেই চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হাঁ করে কথা শুনছে, আর তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যেখানে একটা গুটুলির মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার। এ কথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদারা প্রদীপিসি অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে ऐसा চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন, এই খেয়েই तुम लोगों का देश का ऐसा दशा है। তাকে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যান্ট। সিংহের মতো তেজও ছিল তার, হাজার হোক। একদিক থেকে দেখতে গেলে আমি তো তারই বংশধর, বুঝলি? ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলছেন,
32 বিঘা বন, শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কোথায় কোথায় ভগবানের নাম করেন, অথচ এদিকে মনে হয় দেদার টাকা, দান টানও করেন। জিজ্ঞেস করলে বলে সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই বারবার দয়া করতে যাবেন সেও একটা ভাবার কথা। এইসব ভাবছেন, এমন সময় হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চৌকওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেলে। নিমেষের মধ্যে দুটো গাড়ি থেকে গরু দুটোকে খুলে নিল। আর প্রদীপিসির সঙ্গে ছিল রমাকান্ত। তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বের করে তার ট্যাগ থেকে 7.5 আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিল। প্রদীপিসি এতক্ষণ চুপ করে দেখছিলেন। থান পড়া, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয় কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাত দিয়ে বলেন, ওরে বাটপারেরা, গাড়োয়ান, রামকান্ত, সবাইকে তো আত্মরা করে ফেললি, গরুগুলোকেও তো বাকি রেখেছিস বলে মনে হচ্ছে না। এবার তোরাই আমায় নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতেরা জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে ফেলে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকেরা ধরেছিল, নিমাই সর্দারদের প্রত্যেককে ছাল ছাড়িয়ে নেবে, ওরে বাবারে মারে। তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি হলো। পাঁচু মামা ঢোক গেলে চোখ গোল করে আরো অনেক কিছু বলল প্রদীপিসির ভীষণ বুদ্ধি। ধাঁ করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছে খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ে বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে রূপোর বাঁধানো গড়গড়া নলটি মাটিতে পড়ে গেল। খুড়োমশাই বিদ্যাসাগরের চটি পায়, তারই উপর একটু কাত হয়ে দাঁড়িয়ে কোপ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মনের মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমারই হাতে। বলে চাদরটা চৌকির উপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুঁড়িকে ঠেলে বার করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতো 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে পায়ে পায়ে সেখানে উপস্থিত হলেন। বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রদীপিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রদীপিসি একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেবো, 5000 টাকা দেবো, আমার লোহার সিন্দুক খুলে দেবো, যা খুশি নিও। এইবার প্রদীপিসি খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্দুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রদীপিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে
প্রদীপিসীর মাথাটাও এমন ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাহর করতে পারবে না। কিন্তু প্রদীপিসী সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, এ যে আলাদিনের ভাঁড়ার ঘর, বেটা ঠেঙারে বাটপার, কি দাঁওটাই না মেরেছিস। বলে দু হাত জড়ো করে এক ঝিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশাওয়ালা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হা করে ছুটে এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রদীপিসী ঠপ করে মাটিতে থেবড়ে বসে বলেন, চুপ রাও, নইতে সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেবো। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বলল, তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুত মুখখানা করে বললেন, না, মানে আসলে গল্পটা বড় লোমহর্ষক কিনা। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ, চোখ ইজ জলজলে। পাঁচু মামা তাকে আর কিছু বলতে দিল না, দিয়ে এবার বললেন, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসী সারাদিন গরুর গাড়ি চেপে বাড়িমুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছ তলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রদীপিসী বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত তাড়াতাড়ি ফিরে আসবে। সবাই তো অবাক। সবাই বেরিয়ে এসে প্রদীপিসীকে আর জিনিসপত্র পোটলা পাটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রদীপিসী কাউকে বললেও না, চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়ে গেল। বগল থেকে সেটাকে টেনে বার করলেন, করে দেখেন যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। সেই বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসী এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসী নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, এই আমার বাগল দাবা করা ছিল, আর এই তার পুলিশ পাওয়া যাচ্ছে না। একটা আধা লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতো উড়ে গেল, একে মগের মতো। বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসীর হাঁটুতে এইসব গুটিয়ে দিল যে প্রদীপিসী তখনই ওরে বাবা গো মা গো বলে বসে পড়লেন। এতক্ষণ যারা খুঁজছিল তারা কিন্তু জানতই না বাক্সে কি ছিল। প্রদীপিসী এবার কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সেখানে তোরা হারিয়ে ফেললি। তাই না শুনে যারা যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামা বাড়ি শুদ্ধ কেউ খায়ওনি ঘুমায়ওনি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে ভীষণ ভাব ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লাগলো। 1 সপ্তাহ সব উলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথাটা নেই।
সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রদীপিসীর বর্ণী বাক্স উধাও। বাক্সের সঙ্গে প্রদীপিসী আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোকে সারা জীবন কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অন করে কোলঝাড়া হয়ে গেল। শোকটা একটু সামনে নিয়ে প্রদীপিসী আবার রমাকান্তকে নিয়ে নিমাইখুড়োর খোঁজে গিয়েছিলেন, যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাইখুড়োর আড্ডা ভেঙে গেছে কবে। জনমানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম প্যাঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল। বাক্সের কথা কেউ কেউ ভুলে গেল, কেউ আবছা মনে রাখলো। একমাত্র প্রদীপিসী মাঝে মাঝে বাক্সের শোকে কান্নাকাটি করতেন। এরপর প্রদীপিসী স্বর্গে চলে গেলেন। যাবার আগে ঠিক করে হেসে বলেন, এই রে, বাক্সটা কি করেছিলাম একদিনে আমার মনে পড়েছে, বলেই চোখ বুঝলেন। তাই শুনে প্রদীপিসীর শ্রাদ্ধের পর আরেক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু ফল মেলেনি। জিজ্ঞেস করলাম, এরপর? পাঁচু মামা বলল, সেই বাক্স এইবার আমি বার করব। তারপর আমি আশা করে বসেই আছি পাঁচু মামা আরো কিছু বলবে, কিন্তু দেখলাম পাঁচু মামার চটিটা খুলে ঘুমোবার জোগাড় করছে। সবাই শুয়ে পড়লো, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ায় মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। মামাবাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পিছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে দিয়ে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। আমি পাঁচু মামার দিকে তাকিয়ে বললাম, কি গো পাঁচু মামা, তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাতি বাজবে, মালাচন্দন নিয়ে সবাই সারি সারি দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামা বাড়ি যাব। গিয়ে গরম গরম বলতে না বলতে পাঁচু মা বলল, চুপ ইডিয়েট, দেখছিস না চারিদিকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে। ভয় পেয়ে জড়সড় হয়ে পাঁচু মামার কাছে ঘেঁষে দাঁড়ালাম। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, অ পাঁচুদা, অ মেজদিমণির খোকা, বলি এইসব নাকি? পাঁচু মামার প্রাণে যেন ধরে যেন প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি? বাঁচালি। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, আর ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছেন। আমি জানি না তোমরা এটা বুঝবে কিনা। আসন পিড়ি হয়ে বসে পড়েছে গরু। কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত ল্যাজ মোচড়ালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত উঠাতে চেষ্টা করলাম, কিন্তু সে নড়েও না, ওই রকমই বসে বসে ঘাস চিবায়। পাঁচু মামা বলল, হ্যাঁ ঘনশ্যাম, তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। বেরিয়ে দেখি বড় গরুটি পা গুটিয়ে মাটিতে বসে দিব্যি ঘুমোচ্ছে। অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবক কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করলো। দেখতে দেখতে মামাবাড়ি এসে গেল। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম বেচারা সিঁড়ির ওপর ধপাস করে বসে পড়ল।
ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সবাই বেরিয়ে এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্য করলো না। পাঁচু মামা নেমে কোথায় গেল জানি। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শব্দ শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একেবারে একাকার। ও আমার সোনা, ও আমার ধন, কত বড় হয়ে গিয়েছ। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাই ইয়ার শিং বাগানো গোপ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বসে আছে। বুকের ভিতর ধপ করে টের পেলাম শত্রু নাম্বার 1। সেজো দাদামশাইকে প্রণাম করতেই আমাকে আপাতমস্তক জরিপ করে বলেন ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাইয়ের যে বড় পিড়িতে বসতে, তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশ্বাসে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামা কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করেছে। এরপর পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। এমন উঁচু খাট যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠতে হয়। দিদিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আজ চট করে ঘুমিয়ে পড়ে তো, মানে আমি খেয়ে এসে তোমার পাশে শোবো, কাল তোমাকে প্রতিবেশী পড়বি বাক্সের গল্প বলবো। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে। ঘাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুলবাগান থেকে আর তার পিছনে আম বাগান। আরও দেখলাম একটা সরু মতো লোক আম গাছের ছায়ার তলায় মিলিয়ে গেল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন আর আমকাঠির মতো দাঁতন চেবাতে চেবাতে সেজো দাদামশাই দাঁড়িয়েছেন এসে। সেজো দাদামশাই আমাকে দেখে বলেন, এই বারান্দাতে বুঝলে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরেছিলেন। খাঁড়ছাড় চুল, কোট প্যান্ট পরা, হাতের ছড়ি, মুখের চুরু, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বলতেন, আমি মেয়ে মানব। বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার উপর শোবার ঘরের সঙ্গে লাগায় বাথরুম বানাবো। লম্বা বারান্দা তো আছেই, তার কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। তাই না শুনে ঠাকুমা, পিসিমা আর জেঠিমারা হাত পা ছুড়ে বলেন, ও মা, সে কি কথা গো, মেয়েদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকসা রং আর মরা থেকেও ফিগার হয়, কি যে বলিস তার ঠিক নেই। আর শুনেছি মেয়েরা কেমন যেন ইয়ে পর্যন্ত কি সব খায়। ছোট কাকা বিরক্ত মুখে বলেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার কিছুই বলার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরো চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয় ঠাকুরদার কানে কেউ কথাটাই তুলল না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন। এবার হলো কি, পাড়ার চোরেদেরও সুবিধা হলো। সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যে। শেষটা একদিন ঠাকুরদাদার ঘুম ভেঙে গেল। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে শুতে চলে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডেকে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে ওঠবার কাঠের সিঁড়ি অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন আর ছোট কাকাকে ডেকে বললেন, শোনো,
পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, চোপড় পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। তারপর সরি, সেজে দাদু ঘরে ঢুকে গেলেন। আমিও সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তারপর পাঁচু মামার খোঁজ শুরু করলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম একটু পরামর্শ করব। সে যে সকাল থেকে কোথায় ঘা ঢাকা দিয়েছে তার আর পাত্তাই নেই। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তারা খাবার পর দেখি পূব দিকের ছোট ঘরে তক্তপোষের উপর শুয়ে শুয়ে পাংশুমানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই ভীষণ বিরক্ত হয়ে নাকি শুয়ে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো এখানে, যাও না এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলছে, এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলানোর শোভা পায় না পাঁচু মামা। কিন্তু লাভ হলো না। সারাদিন বিশেষ কাজ হলো না। রাত্রে দিদিমার পাশে শুয়ে গল্প শুনলাম। দিদিমা বললেন, বলেছিলাম না তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প শোনাবো, তবে শোনো। প্রদীপিসির ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আজ সে দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যে জানি নে বাপু, তবে শুনেছি একবার একটা সামলা গরু হাম্বা হাম্বা ডেকে দুপুরে ঘুমের ওনার ব্যাঘাত করেছিল। তার দিকে উনি একবার এমন করে তাকালেন যে 3 দিন ধরে দুধের বদলে সেই গরু দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিচ্ছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় যেন চলে গেল। ফিরে এলেন দুপুর রাত্রে। এসেই মহা হইচই লাগালেন, কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে সেই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখেই দেখেনি সেই বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, দিদিমা তাতে কি ছিল? দিদিমা বলেন, কে জানে, মশলা টশলা হবে বোধহয়। আর ওই যে প্রদীপিসির একটি মাত্র ছেলে ছিল, তার নাম গজা, কালো রোগা ডিগডিগে, এক মাথা কোকড়া কোকড়া তেল চুপচুপে চুলে টেরি বাগানো, দিনরাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশোনা কি কোনো কাজকর্মের কোনো নামটিই নেই। শখের থিয়েটার আর এখানে ওখানে আড্ডা। জানিস তো খোকা, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমাইশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও না তাই হলো। যখন আরো বড় হলো, গাঁজাগুলি খেতে শিখলো, জুয়ার আড্ডায় গিয়ে জুটলো, মাঝে মধ্যে আসতো, আর অনেক দিন দেখা নেই। হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ির শুদ্ধ সবাইকে পাঁঠার মাংস খাওয়ায়, জুড়ি চুরি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনলো, হীরের আংটি কিনলো। বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পমান। কে জানি কোথা থেকে এত টাকা পায়। প্রদীপিসি অবধি খুব চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনের পেয়াদা সে হারা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথায়? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। গলা শুকিয়ে কাঠ। দরজা খুলে বাইরে এসে প্যাসেজে দাঁড়ালাম। ওই দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারটুকু বেরোতে ইচ্ছে করছিল না। এমন সময় কার পায়ের শব্দ পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সে দিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সোজা সেজ দাদামশাইয়ের ঘর।
দরজাটা ঠুস করে খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম ট্রেনের সেই চিমড়ে ভদ্রলোক, বগলের জুতো নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে। কিন্তু যেতে গিয়ে পেরেকে না কিসে একটা হোঁচট খেয়ে দূর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরে ফিরে যাওয়াই মঙ্গল। হঠাৎ একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবে মাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজ দাদামশাইয়ের দরজা খুলে গেল এবং স্বয়ং সেজ দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাত নিয়ে আতিপাতি করে কি খুঁজতে লাগলেন। আমি তো একদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, ধরে ফেললে কি যে হবে, ওরে বাবা, বাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে নাকি সে হোঁচট খেয়ে সেজ দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কি বলতে বলতে ঘরে চলে গেলেন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। খানিকটা জল খেয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। সামনে দাঁড়িয়ে আছে ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, ধান পড়া প্রদীপিসী। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পিছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, না তো। তারপরে বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুটা একটা ইডিয়ট, জোলাপের ডোজ পর্যন্ত ঠিক করে খেতে পারে না, তুই নিস। আর বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, সেটা তোর মাকে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। তো এই বলে আমাকে চুমু খেয়ে প্রদীপিসী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানে চলে গেলেন। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি রোদ, সকালবেলার রোদ পিছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। পকেটে সেই কাগজটা খচখচ করছিল, বার করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 টাকা পাইলাম। শাহ নিধিরাম সর্দার, পুহ, সব অনুসন্ধানাদি গোপন থাকবে। অবাক হয়ে ভাবছি, সেজ দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়ে লোকটাকে টাকা দিয়েছে, কিসের জন্যে? এমন সময় দুম করে দরজা খুলে পাঁচু মামা এসে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে দরজা আবার বন্ধ করে দেয়াল দিয়ে পিচ দিয়ে দাঁড়িয়ে রইল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামার শুকনো ঠোঁট আরো শুকনো করে বলল, খেলতি পিসি এসেছে। আমি বললাম, খেলতি পিসিটা আবার কে? পাঁচু মামা আমসি মুখ করে বলল, পদি পিসি দিস সেকেন্ড। এদিকে আমি পাঁচু মামাকে ওই চিঠিটার দিকে দেখাবার চেষ্টা করছিলাম, চিঠিটা পড়ে শোনাবার চেষ্টা করছি, পাঁচু মামার সেদিকে মনই নেই। এমন সময় প্রচণ্ড ধাক্কা দিয়ে দরজা খুলে গেল, আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসীর মতো কে একজন তোলহাড়ির মতো মুখ করে ভিতরে এলো। বুঝলাম ওই খেন্তি পিসি। আর তাকে দেখে পাঁচু মামা খাটির তলায় অগুন্তি হাঁড়ির কলসির মধ্যে সেদিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে কেবল জরিপ করছেন। এমন সময় সেজ দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, আহ খেন্তি, তুই আবার এখানে কেন এলি? খেন্তি পিসি চাইনা ক্যান্ডেল পাওয়ারের মতো চোখ দুটো আমার উপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বলেন, কেন, আমি কি তাতে কোনো অসুবিধা করেছি তোমার? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না, আমার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো, সস্তা, রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা দূরে থাকুক, কচুটারও মুখ দেখি না, তাই বলে কি বৌদির ঘরের কোনায় একটু জায়গা হবে না?
সেজু দাদামশাই বলে, দাঁড়া দাঁড়া, এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি, আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়ে গেছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। বেরো বেরো, খাটের তলা থেকে বেরো। তখন খেন্তি পিসিও বললেন, তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস, বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব। এইভাবে দুজনের মধ্যে হাঁকাহাঁকিতে ভয় পেয়ে আমি, ও দিদিমা গো বলে চেঁচিয়ে ধাপ করে আমার পিছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেয়ালি সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে গিয়ে উপস্থিত হলাম। ছাদে আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলাম বাড়ির সামনে দিকে গম্বুজের মতো করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলো খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর আমার পা দুটো তুলতুলে মাখনের মতো হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শোঁ শোঁ করে সমুদ্রের শব্দ, যে আমি কোনোদিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সেই আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পাইনি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠলাম। উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা, কিন্তু মাঝখানটা ফোপড়া, তেমন একটু ভিজে ভিজে গন্ধ, আর ভিতরে লেখা, ইতি শ্রী গজা একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো একটা ছোট দাগ করা আছে। মাটিতে বসে দুহাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চাটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। উপরে খানিকটা ছেঁড়া মতো হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছ্যাদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। সেই পুঁথিও নামালাম। নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা, লাল, নীল, সবুজ পাথর বসানো আংটি, হার, বালা, আর একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল, ঠিক যেমন প্রদীপিসি বলেছিল। তাই সেটা আমি সঙ্গে সঙ্গে পকেটে পড়লাম। বাক্স নিয়ে যে কত কষ্ট করে দেয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেয়াল বেয়ে বাইরের দেয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগের হারানো প্রদীপিসির বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেবল